আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রাতে কিছু ডিম এনে রেখেছিল, সেগুলো সকালে উঠে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি। নাস্তায় যেহেতু ডিম লাগবে এ কারণে ডিমটাই প্রথমে ক্লিন করে নিলাম। আসলে দেশি মুরগির ডিমের গায়ে কিন্তু অন্যান্য ডিমের তুলনায় অনেক বেশি ময়লা থাকে, যেটা পরিষ্কার না করে আসলে খাওয়া কোনোভাবেই যায় না। আজকের ভিডিওতে আমার অনেক বেশি শব্দ এসেছে। যখন ভয়েস দিয়েছি তখন আমার উপরতলায় যে আন্টিরা থাকেন ওনারা অনেক বেশি শব্দ করেছেন, আর ওনারা র্যান্ডম এরকম দুপুরবেলা শব্দ করতেই থাকে। আমি বুঝি না কিসের এত শব্দ করেন ওনারা, ঢুপ ঢাপ এটা ওটা ফেলতেই থাকেন। তো যাই হোক, আমি অনেকবার ওনাদেরকে কমপ্লেন করে এসেছি যে আন্টি আমার ছোট বাচ্চা আছে, দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি যেহেতু গোসল খাওয়া নামাজ সব কিছু কমপ্লিট করি, তো সেক্ষেত্রে আপনারা শব্দ করলে আমি আর কোনোটাই করতে পারি না। তো আপনারা একটু দেখবেন যেন শব্দটা কম হয়। আমি অনেকবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। যখন বলে আসি তখন 2-3 দিন একটু চুপ থাকে, তারপরে আবার যে সেই ওনাদের তালেই চলতে থাকেন। আসলে প্রতিবেশী ভালো পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আবার প্রতিবেশী খারাপ হলে সেখানে বসবাস করাও কষ্টের ব্যাপার। আমার দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে আমি বাইরের শব্দ তো রোধ করতে পারি, কিন্তু আমি ওনাদের শব্দটা কোনোভাবেই রোধ করতে পারি না। আমি ওনাদেরকে বলে আসলে ওনারা শোনেন না। আসলে এটা যার যার মানবিকতা, ওনারা যদি না বুঝে থাকেন তাহলে কিছু করার নেই। আমি নিজেও একজন ভাড়াটিয়া, আমি কিন্তু বাড়ির মালিক না। তো সেক্ষেত্রে আমার নিচে যে ভাড়াটিয়া থাকে বা মালিক থাকে, যেই থাকুক না কেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি শব্দ না করার, খুব আস্তে চেয়ারটা টানার, যেন ওনাদের কোনো সমস্যা না হয় আমার জন্য। কিন্তু দেখা যাচ্ছে আমার মাথার উপরে যারা থাকেন তারা কিন্তু সেটা ভাবেন না। আসলে এটা যার যার মানবিকতার ব্যাপার, কি আর করার আছে, কিছু করার নেই। সকালে নাস্তায় আজকে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, আর তার সাথে ভেজে নিয়েছি ডিম। আসলে পরোটার সাথে ডিম পোস আমার একটুও ভালো লাগে না, এ কারণে আমি ডিমটা ভেজেই নিয়েছি। আর প্রয়াস সে নিজেও ডিম পোস খায় না, ইনফ্যাক্ট সে সেদ্ধ ডিমটাও খায় না। তো এই কারণে ডিম ভেজে নিয়েছি আমাদের মা ছেলের জন্য, আর পরোটা ভেজে নিয়েছি সাথে, এই তো, আর সাথে একটু চা বসিয়েছিলাম। এটাই আমাদের নাস্তা আজকে। আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার, কেন যেন হঠাৎ করে আমি বুঝতে পারছি না, প্রচুর মাথা ব্যথা করতেছে, এ কারণে চা বসিয়েছি। তবে চাটা অবশ্যই আমি চিনি ছাড়া খেয়েছি। প্রয়াসকে নাস্তা দিয়ে আমি নিজেও নাস্তা নিয়ে বসে গেছি। আসলে কেনা ফ্রোজেন পরোটাগুলো যেটা গরম গরম না খেলে কিন্তু পরবর্তীতে খেতে অনেক কষ্ট হয়, রাবারই হয়ে যায়, টেনে ছিঁড়ে খাওয়া অনেক বেশি ঝামেলার ব্যাপার। তো এ কারণে প্রথমে আমি নাস্তাটা করে নিচ্ছি, এরপরে প্রথিকে নাস্তা করিয়ে দিব। আবার দেখি প্রথি আমার চারপাশে একটু ঘুরঘুর করছে, তো বললাম নাও আপাতত একটু খেতে থাকো, পরে তোমাকে খাইয়ে দিচ্ছি। নাস্তা করা শেষ, এর মাঝে প্রথিকে খাওয়াতে যেয়ে আমার অনেকটা সময় চলে গেছে। আসলে ও তত তাড়াতাড়ি খায় না, অনেক দেরি করে। তো খাওয়ানো শেষ করে ভাবলাম ঘরের টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে রেখে তারপরে রান্নার দিকে যাই। তো গতকাল রাতে লন্ড্রি থেকে যে কাপড়গুলো এনে রেখেছিল, প্রথমে আমি সেগুলো একটু যার যার কাপড়গুলো সেগুলো জায়গা মতো সুন্দর করে রেখে দিচ্ছি। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধোয়া শুকনো কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আসলে এই ধোয়া কাপড়গুলো যদি এদিকে ওদিকে পড়ে থাকে তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগে, আর কাপড় গুছিয়ে নিলে কিন্তু দেখবেন ঘরটা গোছানো মনে হয় অনেকটাই। তো কাপড় চোপড় যেখানে যা ছিল গুছিয়ে নিয়েছি, বাকি অন্যান্য ঝাড়া মোছার কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানাটা এলোমেলো হয়েছে, এটা গুছিয়ে রেখে এই যে আমি রান্নার কাজেও চলে এসেছি আসলে। তো আজকে তেমন কিছু রান্না করব না, পেঁপে আর আলু দিয়ে একটু ডিম রান্না করব, আর সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে আমি পেঁপে আলু তরকারিটা বসিয়ে দিচ্ছি, এই কারণে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি।
মশলাটা ভালোই কষে এসেছে। তো এখন আমি এখানে লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে ভালো মতো আরেকটু কষিয়ে নিব। আসলে পেঁপে আলুর তরকারিটা ডিম দিয়ে এটা আমাদের অনেক বেশি পছন্দ। প্রয়াস হয়তো এর ভেতর থেকে ডিম খাবে না, কারণ তো সে সেদ্ধ ডিম খায় না। আর বাকি তরকারিটা সে খুব ভালো মতো খায়, পছন্দ করে খায়, কারণ এর আগেও আমি বলেছি পেঁপের তরকারি তার অনেক বেশি পছন্দ। জানি না আমার ছেলে অনেক ভালো কিছু খায় না, অথচ দেখা যাচ্ছে পেঁপের তরকারিটা তার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, একটা কিছু তো খাই। আসলে পেঁপে কিন্তু বাচ্চাদের জন্য ভালো, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য পেঁপে তো মারাত্মক উপকারী। তো আমার ছেলে যেহেতু এই সমস্যাটা আছে, এই কারণে ও যখন পেঁপেটা খুব আগ্রহ করে খায়, আমারও ভালো লাগে যে যাক, ও বুঝে খাক না বুঝে খাক, একটু উপকার তো হচ্ছে ওর শরীরের, এ কারণে আর কিছু বলি না। এখন একটু মিষ্টি কুমড়া ভাজি করব, এই কারণে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নিয়ে সাথে হলুদ, লবণ আর একটু কাঁচা জিরে দিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াটা খেতে যে আজকে দেখলাম অনেক বেশি মিষ্টি ছিল। ন্যাচারাল যে সুইটনেস থাকে সেটা কিন্তু না, দেখা যাচ্ছে যে চিনির মতো মিষ্টি। আমার কাছে একটু সন্দেহজনক লেগেছে, কারণ মিষ্টি কুমড়া কিন্তু নর্মালি এত মিষ্টি হয় না। রান্না হতে থাকুক আর আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই। আসলে আমি রান্না বসিয়ে দিয়ে যে বসে থাকবো কখন রান্না শেষ হবে তারপরে অন্যান্য কাজ করব, তা কিন্তু আমার হয় না। আমি নর্মালি যেভাবে রান্না করি, কাজ করি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি আসলে। তো রান্না বসিয়ে দিয়ে আমি এই যে যদি কোনো গোছানোর কাজ থাকে, ঝাড়া মোছার কাজ থাকে, আমি সেগুলো করতে থাকি আর রান্না একদিকে হতে থাকে। এরকম করতে যেয়ে কিন্তু আমার মাঝে মাঝে রান্না পুড়েও যায়। তো যাই হোক, তারপরেও আমি করি, কারণ কাজ তো আমাকেই করতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রতীকে খেলতে দিয়েছিলাম, প্রতি কিছু সময় খেলেছে, তারপরে সে টিভি দেখতে বসে গেছে। তো এখন গুছিয়ে নিলাম এর জন্য খেলনাগুলো, কারণ এখন তো তাকে আমি গোসল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আর এদিকে আমার এসে দেখি রান্নাটাও প্রায় শেষের দিকে। তো যেহেতু ঝোলের পানি দিয়েছিলাম এবং সেটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর ডিম দেওয়ার পরে কিছু সময় জ্বালালে এই তরকারিটা কিন্তু হয়ে যাবে। ঝোলটা একটু শুকিয়ে আসলেই তরকারি রান্না শেষ। আর ওদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে, আমি ওটা এখন নামিয়ে নেব। আমার কাজের খালাটা আজ 5 দিন যাবৎ আসে না। তো মোটামুটি মনস্থির করে রেখেছিলাম যে আজকেও সব কাজ আমাকেই করতে হবে, এবং ম্যাক্সিমাম কাজ আমি করেও ফেলেছি। আর বাকি শুধু কাপড় ভিজিয়ে রেখেছিলাম যে গোসলের সময় ধুয়ে ফেলবো, কিন্তু হঠাৎ দেখে উনি এসেছেন, তো এই কারণে ওটা আর করতে হবে না। এখন বাকি যে টুকটাক কাজ আছে, ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো উনি করে দিয়ে যাবেন। আর এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। আমার এই গাছগুলোর খুব করুণ অবস্থা। আজ করি কাল করি এই করে করে আর এগুলোকে রিপোর্ট করা হচ্ছে না বা ঠিক করা হচ্ছে না। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল কাজ শুরু করেছিলাম, খালা আসবে কিনা এটা জানতাম না, সুতরাং মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে আজকে আমাকে অনেক কাজ করতে হবে। তো তার মধ্যে উনি এসে গেছেন, তো বাকি টুকটাক যা কাজ ছিল সেগুলো তো উনি করে দিয়ে যাচ্ছেন। এই কারণে হাতে কিছুটা সময় পেয়েছি গোসলের আগে, ভাবলাম যে এই কাজগুলোকে একটু সময় দিই আজকে। আসলে গাছ কিন্তু সন্তানের মতো, এই গাছগুলোকে আমি যত্ন না করলে কিন্তু সে আমাকে ফুল ফল কোনোটাই দিবে না। এই যে কাঠগোলাপ গাছটা এখন আমি রিপোর্ট করছি, এই গাছটা কিন্তু এত সুন্দর ফুল দিয়েছে, তার কালারটা এত সুন্দর, আসলে পিঙ্ক, হোয়াইট, ইয়েলো সব কিছু মিলানো একটা কালার ছিল, মানে মুগ্ধ হওয়ার মতো একটা কালার। তো সেই গাছটা কিন্তু গতবার আর ফুল দেয়নি বা এবারও দেয়নি। আসলে তার শরীরে শক্তি নাই কিন্তু দেওয়ার মতো, এই কারণে তাকে রিপোর্ট করে নিলাম। মাটিগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেই মাটির সাথে এখন আমি জৈব সার মিশিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে এখন রিপোর্ট করছি। আর গতদিন যে বেলি গাছটা এনেছিলাম সেটাও আমি এখন লাগিয়ে নিব। আসলে ওভাবে প্যাকেটে ছিল, আমার আর লাগানো হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি যে মোটামুটি যে গাছগুলো আমার এলোমেলো হয়ে পড়ে আছে সেইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিব। আমার এই ছোট্ট বারান্দা বাগানে একসময় কিন্তু অনেক বেশি গাছ ছিল। গোলাপি ছিল 12 জাতের, আরও অনেক গাছ ছিল, যেমন জবা, রঙ্গন, বেলি, এই টাইপের গাছ ছিল। তো প্রতি আসার পরে আসলে অযত্ন অবহেলায় গাছগুলো মারা গেছে। তখন নিজেরই যত্ন নিতে পারি না, তার আর গাছের কি যত্ন করব। আর ওই যে বললাম, গাছ কিন্তু সন্তানের মতো। তো যাই হোক, আমি কিছু গাছ ছাদেও দিয়ে দিয়েছিলাম।
তো সেই গাছগুলো আসলে আমাদের দারোয়ান ভাই অতটা দেখাশোনা করেনি, ওখানেও মারা গেছে গাছগুলো। তো এখন কেন যেন মনে হচ্ছে প্রথির ঝামেলাটা একটু কমেছে, প্রথি এখন একটু বড় হয়েছে, তো আবার একটু গাছের দিকে নজর দিই আর কি। আর যে গাছগুলো আমার বারান্দায় আছে সেগুলোরও কিন্তু স্বাস্থ্য ভালো না, কোনো রকম ধুকে ধুকে বেঁচে আছে তারা। তো তাদেরকে এখন একটু পুনর্জীবন দেওয়ার চেষ্টা করছি আর কি, মাটি সার এগুলোর মাধ্যমে। আর এই যে রেন লিলিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে এনেছিলাম বাড়ি থেকে। এগুলো বেশ কয়েকবার ফুল দিয়েছে, কিন্তু এবার কেন যেন একটাও ফুল দিল না, হয়তো মাটির কারণে। তো আমি এই জন্য এগুলোকে কেটে এখন রিপোর্ট করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে রিপোর্ট করলে ফুলগুলো সুন্দর মতো আসবে। এই লিলিগুলো আসলে আমি আমার মায়ের কাছ থেকেই এনেছিলাম। এগুলোতে অনেক সুন্দর ফুল হয়, একবারই মাত্র ফুল দিয়েছে, আর ফুল দিচ্ছে না। তো হয়তো মাটির কারণে, এই কারণে এই যে মাটিটাটি চেঞ্জ করে সার দিয়েছি। এখন এগুলোকে ভালো করে রিপোর্ট করে দিই, দেখি এগুলো কতদিনে ফুল দেয় আর কি। ফাইনালি আমি গাছগুলোকে লাগিয়ে নিয়েছি, আর বারান্দাটাও গুছিয়ে নিয়েছি। আর উপরের দিকে গাছগুলো রাখার চেষ্টা করেছি, নিচের দিকটা ফাঁকা রেখেছি, যেহেতু আমরা মাঝে মাঝে এখানে বসি, প্রতি যায়, খেলাধুলা করে, তো এই কারণে গাছগুলো উপরের দিকে রেখেছি। আর রাখার পরে গাছগুলো গ্রিলের সাথে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি। প্রতির জন্য এখন আমি দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। খাবার বলতে আমরা যে খাবারটা খাই, ও কিন্তু সেই খাবারই খাই। আরও 8 থেকে 9 মাস আগের থেকে প্রতি আমাদের খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছে, ওরা সমস্যা হয় না। এক্সট্রা কেয়ার বলতে ও শুধু পায় এই খাবারে আমি একটু ঝাল কম ব্যবহার করি, যেন ওর খেতে সমস্যা না হয়, এটাই ওর জন্য এক্সট্রা কেয়ার। তাছাড়া আর কিছু করা হয় না, ও এই খাবার খেতেই অভ্যস্ত, এখন আর কোনো সমস্যা হয় না। তো প্রতিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার আর তেমন কোনো কাজ নেই। আমি নিজে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব, তারপরে আবার তো প্রতি ঘুম থেকে উঠে পড়বে, তার সাথে আমাকে সময় কাটাতে হবে। আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ, আসসালামু আলাইকুম।